এখন বৈষম্য বিরোধী ছাত্ররা যদি প্রতিটা মিনিস্ট্রিতে একটা করে কমিটি করেন, তাহলে এইটা একটা রাষ্ট্রের যে ফাংশনাল একটা যে মানে আর্টিকুলেটেড যে একটা রাষ্ট্র, সে রাষ্ট্র তো হবে না, বিক্ষিপ্ত মানে বিপন্ন অবস্থা হবে। এবং আপনাদের নামে আমি অবশ্য এখনও পর্যন্ত তেমন কোনো শুনছি না, ক্ষীণ কিছু কথাবার্তা আসে, কিন্তু তেমন বড় কিছু নয়। কিন্তু এটা যদি দেখে যে ছাত্ররা একটা মিনিস্ট্রিতে একটা কমিটি করে তারা চালাচ্ছেন, ব্যবসায়ীরা সব আপনাদের পিছনে ছুটবে এবং আপনাদের বালিশের নিচে টাকা দিতে শুরু করবে এবং ক্রমাগতভাবে আপনার করাপশনের দিকে নিয়ে যাবে। আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসের সবুজ চত্বর। সেই সবুজ চত্বরে আপনারা চিৎকার করে বলুন যে শেখ হাসিনার মতো যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে। আপনারা সেই আওয়াজ তুলুন, সেই আওয়াজ সবাই শুনবে এবং বিভিন্ন রাজনৈতিক দল, গণতন্ত্র মানা সরকার সবাই সেইভাবেই পলিসি নির্ধারণ করবে। কিন্তু আপনারা যদি ডিসি অফিসের জন্য একটা কমিটি, এসপি অফিসের জন্য একটা কমিটি, জেলা পর্যায়ে তো বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কমিটি, তখন সবাই তদবিরের জন্য আপনাদের কাছে ছুটবে এবং ব্যবসায়ী এবং অন্যান্য মানুষরা তার স্বার্থের জন্য দরকার হলে ঘুষ দুর্নীতির আশ্রয় নিয়ে আপনাদেরকে ওই দিকে ঠেলে দেবে। এই দিকটা আপনাদের মনে রাখতে হবে। যার যেখানে ওই যে একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, তাই ছাত্র যারা তাদের জায়গা হচ্ছে ক্যাম্পাস। ক্যাম্পাসে আমাদের যে ঐতিহ্য, ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের বহু অর্জন এবং বহু নির্মাণের স্থপতি হচ্ছে ছাত্ররা। আপনারা সেইখান থেকে কি করণীয় হওয়া উচিত সেই বিষয়গুলো আপনারা বলুন, এই কথাগুলো যেন না আসে। তবে অনেকেই বলছেন যে প্রতিটা মিনিস্ট্রির জন্য নাকি বৈষম্য বিরোধী ছাত্রদের কমিটি আছে, হ্যাঁ, দায়িত্বপ্রাপ্ত লোক আছে। তারপরে আপনার বিভিন্ন জেলাগুলোতে ডিসি অফিস, এসপি অফিস, এগুলো কিন্তু একটা রাষ্ট্রকে ফাংশনাল হতে দেবে না। রাষ্ট্র কিন্তু এলোমেলো হতে শুরু করবে। তো সুতরাং আমরা 5ই আগস্টের অর্জনকে যাতে একটা সমন্বিত করতে পারি, আমরা যাতে এটা এমন একটি পরিস্থিতি তৈরি করি যে একটা আধুনিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে প্রত্যেকটা মানুষের কণ্ঠের উচ্চারণ যাতে স্বাধীনভাবে থাকবে এবং একটা মানুষ তার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সে কখনোই আইন শৃঙ্খলা বাহিনীর টর্চারের মুখোমুখি হবে না, সেই বাংলাদেশ আমরা গড়ব। তাতে অর্থনীতি বিকশিত হবে, আমাদের সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে, আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে পারি। যারা দায়িত্বে আছেন, সে বাচ্চা ছেলেই থাকুক আর সিনিয়র মানুষরাই থাকে, সবার প্রতি তো আস্থা রেখেছে মানুষ, কিন্তু মানুষের আস্থার সংকট হতে থাকবে। আপনার যদি বৈষম্য বিরোধী ছাত্র তাদের যে অবদান, সেই অবদান তো আমরা গর্বের সাথে সবসময় উল্লেখ করি এবং আপনাদেরকে সমর্থন করতে গিয়ে আমরাও তো ঘরে বসে থাকিনি, আমাদেরকেও তো জেলে যেতে হয়েছে ওই আন্দোলনে, আমার মতো আরও অনেক নেতাকে। এবং 5 তারিখে শেখ হাসিনার পতনের আগের দিন পর্যন্ত আমরা ডিবি অফিসে রিমান্ডের মধ্যে ছিলাম, কিন্তু আমরা তো কেউ ক্ষমতার শেয়ার চাইনি। এখন বৈষম্য বিরোধী ছাত্ররা তারা পতনের পর তারা কী রকম দেশ চায় এবং সর্বপ্রথম হচ্ছে তারা এই দেশের শিক্ষানীতিকে কিভাবে গড়ে তুলবে, সেইটা তো হচ্ছে তাদের কাজ। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে মানে অপপ্রচার এবং অপতথ্য তারা বিতরণ করছেন, প্রসারিত করছেন মিথ্যাগুলো। আমরা বিস্ময়ে দেখছি যে ভারত তো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ, আমরা যেমন তাদের বিভিন্ন বাংলাদেশের প্রতি আচরণের কারণে আমরা যেমন সমালোচনা করি, কিন্তু দেশের আভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য তো আমরা তাদেরকে প্রশংসাও করি। তাদের যে ডেমোক্রেসির ইন্টারনাল বিউটি, তার জন্য তো আমরা তাদেরকে প্রশংসাও করি। কিন্তু তাদের আমি দেখেছি সেখানে আনন্দবাজার পত্রিকা তো নিজেকে সেকুলার পত্রিকা বলেই বলে, কিন্তু আমি ওখানে দেখেছি যারা সেকুলার বলেও দাবি করে তাদেরও অত্যন্ত গভীরে কোথায় যেন একটা সাম্প্রদায়িকতা কাজ করে। সেখানে কেউ সেকুলার আছেন বলে 2-3টা লোক থাকতে পারেন, অরুন্ধতী রায় সহ
কয়েকজন ব্যক্তি হয়তো থাকতে পারেন, অমর্ত্য সেন, অরুন্ধতী রায়, এরা ছাড়া আমার মনে হয় আর কেউ সেখানে সেকুলার নেই। হিন্দু মুসলমান সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হচ্ছে বাংলাদেশ, ভারত না, বাংলাদেশ সেটা উদাহরণ। সেইখানে তারা শেখ হাসিনার পতনের পর একের পর এক কথা বলে গেলেন, অপপ্রচার অপতথ্য দিয়ে গেলেন। বন্ধুরা আমার, আজকে এই সব বিষয়গুলো তো সামনে আছে, তো সুতরাং অত্যন্ত সতর্কতার সাথে তো ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার, তাকে তো রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর রাষ্ট্র পরিচালনায় যাদেরকে